আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সমস্ত চুক্তিগুলো ভারতের সাথে করেছেন, আমাদের দেশের একটা পক্ষ বা আমাদের দেশীয় একটা ভাই, আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী তারাই বলেন যে এই সমস্ত চুক্তিগুলো মূলত গোলামি চুক্তি। এখন এই গোলামি চুক্তি থেকে তারা বাঁচার জন্য তাদের কথায় আর কি তারা দেশ স্বাধীন করছে। এখন দেশ স্বাধীনের যে তারা করেছে, এখন এই স্বাধীনের পরে আমরা কি চুক্তি পেলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। চলুন শুরু করি। আপনারা জানেন, গেল এই যে প্রায় আপনার ১.৫ দশক বা ১০ থেকে ১৫ বছর পর্যন্ত আমরা যেই সমস্ত কথাগুলো শুনতাম যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার সবসময় মুক্তিযুদ্ধের কথা বলতো, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতো বা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করতো। এই কথার সাথে আসলে আমার দ্বিমত নেই, কেননা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। এক্ষেত্রে অনেকে বিতর্ক দেখাবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, যেখানেই থাকুক না কেন, যে আপনারা যদি দেখেন যে মুক্তিযোদ্ধাদের যে সমস্ত স্লোগান বা মুক্তিযোদ্ধাদের যে সমস্ত কথা, মুক্তিযোদ্ধাদের যে সমস্ত আবেগ, তাদের যে ভালোবাসা, সেটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রিকই। সুতরাং এখানে তৃতীয় কোনো ব্যক্তির কথা ছিল না। বা এই যে তখন মনে করেন তোফায়েল আহমেদ যে জয় বাংলা না কয়ে তোফায়েল আহমেদ কয় নাই কিন্তু, বা এখানে কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, বা জয় বাংলা জয় তোফায়েল আহমেদ বলে নাই, বা জয় বাংলা জয় জিয়াউর রহমান বলে নাই, জয় বাংলা জয় মনে করেন কি কি বঙ্গবীর খাদ্যের সিদ্দিকী এটা বলে নাই, বা জয় বাংলা জয় মনে করেন XYZ এগুলো বলে নাই। সুতরাং জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, এইসব এটা কিন্তু ছিল মুক্তিযুদ্ধের সময়ের মূল বা প্রাণের স্লোগান। এখন আমাদের বক্তব্য মূলত সেদিকে নয়, আমাদের বক্তব্যটা ছিল যেটা আমরা প্রথমে বলেছি, এই যে এই দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সাথে যে বিশেষ করে যে পানি চুক্তি করেছেন, সেই পানি চুক্তিটাকে বলা হচ্ছে যে বাংলাদেশ বাকি বিশ্বের ভিতরে একটা সেরা একটা চুক্তি, যে চুক্তিটা আসলে বাংলা মানে একপাক্ষিকভাবে মানে স্বার্থ সংরক্ষিত হয়েছে। একপাক্ষিকভাবে কীভাবে স্বার্থ সংরক্ষিত হয়েছে, ওইটা মূলত যে হিসাব অনুযায়ী বাংলাদেশ যে পরিমাণ পানি পাওয়ার কথা নাকি তার থেকে বেশি তিনি আদায় করে নিয়েছিলেন, অর্থাৎ তিনি নিজের পক্ষে বেশি একপাক্ষিক নিয়ে আসছিলেন, এটা বলা হচ্ছে। এখন এটা সম্পর্কে যারা বিস্তারিত জানেন বা যারা এই বিষয়গুলো জানেন, তারা এটাকে আসলে বিরোধিতা করেন না। তাছাড়া আরেকটা বিষয় আপনারা দেখেন যে স্বাধীনতার মানে কোনো যুদ্ধের পরে বিদেশি যে সৈন্য যারা সহায়তা করে মানে বিজয়ী কান্ট্রিকে, এখন ওই কান্ট্রি থেকে বা ওই দেশ থেকে ওই সহায়তাদানকারী দেশের সৈন্যগণ কিন্তু চলে যায় না। যেটা আমরা যদি দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানেও কিন্তু এখনও পর্যন্ত আমেরিকান সৈন্য আছে। কোরিয়াতে কিন্তু আমেরিকান সৈন্য আছে। মানে যুদ্ধে যে সমস্ত দেশগুলোকে আমেরিকা সহায়তা করছে, ওই সমস্ত দেশে কিন্তু আমেরিকার সৈন্য মোতায়েন রাখছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কত বছর হয়ে গেছে, কিন্তু আজও সেখানে কিন্তু এই যে আমেরিকান সৈন্য আছে। এখন আমরা যদি দেখি যে আমাদের স্বাধীনতার এই যে আজকে প্রায় 55 বছর পরে যে বিদেশি কোন সৈন্যটা বা বিদেশি যেই দেশ আমাদেরকে সহায়তা করছে, তাদের একটা সৈন্য আমাদের দেশে নাই। কেননা আমরা দেখছি যে 1971 সালের যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আসার পরেই আপনার এই 2 মাস 3 মাসের মাথায় কিন্তু ওই বিদেশি সৈন্যদেরকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ভারতের যে সমস্ত সৈন্য বাংলাদেশে ছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে তার যেই ব্যক্তিগত সম্পর্ক ছিল, ওই সম্পর্কের ভিত্তিতে তিনি কিন্তু দাবি করেছিলেন যে এই তাদের সৈন্যদেরকে, অর্থাৎ ভারতের সৈন্যদেরকে যাতে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়। সেটা কিন্তু আপনি আমি আমরা সবাই কম বেশি জানি। এখন ইন্দিরা গান্ধী কিন্তু তার সাথে, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে যে তাদের ভালোবাসা বা ব্যক্তিগত যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ভিত্তিতে কিন্তু বলেছেন যে অর্থাৎ আপনার জন্মদিনেই আমি এটি নিয়ে যাবো। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম ছিল সম্ভবত 17ই মার্চ, এই 17ই মার্চের ভিতরে কিন্তু এগুলা এই যে বিদেশি সৈন্যদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এখন সেখানে কিন্তু একটা সৈন্য কিন্তু ভারত রাখেনি। এখন ভারত কিন্তু ইচ্ছা করলে এখানে চাপায় রাখতে পারতো, জুজুর ভয় দেখাইতে পারতো, কিন্তু সেটা না করে তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখিয়েছে। এবং পানি চুক্তির কথা যেটা বললাম, সেখানেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের পক্ষে এখানে অগ্রগতি ছিল, আবার এই যে সৈন্যদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পক্ষের অগ্রগতি ছিল। এখন সব দিকেই বাংলাদেশ
মানে নিজেদের পক্ষে পেয়েছে। কিন্তু আমাদের দেশের যে মুসলিমপন্থী যে সমস্ত দলগুলো আছে বিশেষ করে তারা কিন্তু বা এই যে কথিত আলেম সমাজ নামে যারা আছে তারা কিন্তু সবসময় বলে যে আসলে বাংলাদেশ কি নিজের স্বার্থ দিল্লির কাছে বিকিয়ে দিয়ে বা বিক্রি করে দিয়ে এখানে বাংলাদেশ টিকে আছে এরকম কথাবার্তা তারা বলতো। তদ্রূপ কথাগুলো এই যে আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে শেখ হাসিনার সময় যে সমস্ত চুক্তিগুলো হয়েছে ওই সমস্ত চুক্তিগুলোর কথাও কিন্তু সেম বলা হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল যে তাহলে এই যে শেখ হাসিনা সরকার যাওয়ার সাথে সাথেই মনে হয় যে আমাদের ধারণা ছিল যে সেই সমস্ত চুক্তিগুলো বাদ হবে। অনেকের মানে বলতো যে অনেক চুক্তি যেটা গোপনীয় আছে। এখন আমরা যদি দেখি যে এই আওয়ামী লীগ সরকার পতন প্রায় 2024 সালের 5 আগস্ট থেকে আজকে এই যে প্রায় 15 মাসের বেশি। এখন এই 15 মাসের ভিতরেও তো আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটা চুক্তিও কিন্তু বাদ দেওয়া হয়নি যে এই চুক্তিটা আমাদের দেশের বিরুদ্ধে যায়, হ্যাঁ, বা এই চুক্তিটা আমাদের স্বার্থ সংরক্ষণ করেনি। সেটা বঙ্গবন্ধুর আমলের চুক্তি হোক, সেটা শেখ হাসিনার আমলের চুক্তি হোক, বা সেটা খালেদা জিয়ার আমলের চুক্তি হোক, হ্যাঁ, কোনো আমলের চুক্তি কিন্তু একটা চুক্তিও বাদ হয় না। এখন আমরা ধরে নিতে পারি ওই সমস্ত চুক্তিগুলো আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে বা আমাদের দেশের স্বার্থকে সমুন্নত রেখে ওই সমস্ত সরকার প্রধানগণ করেছেন। এখন আমাদের দেশের যে সমস্ত ধর্মতান্ত্রিক বা ধার্মিক বা ধর্মীয় যে সমস্ত রাজনৈতিক গ্রুপগুলো আছে এরা যেন এতদিন পর্যন্ত বলতো যে শেখ হাসিনা দেশ বিক্রি করে ফেলাইছে বা বঙ্গবন্ধু দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে এই যে ভারতের সাথে চুক্তি করছে, তার মানে এই কথাগুলো তাদের যে তৌহিদি জনতা আছে এই তৌহিদি জনতাকে উত্তেজিত করার জন্য বা তাদের রক্ত গরম করার জন্য এই সমস্ত বক্তব্য ছিল বলে আমি মনে করি। এখন আমরা দেখলাম উল্টো ভারত যে সমস্ত সুবিধাগুলো বাংলাদেশকে দিচ্ছে ওই সমস্ত সুবিধা কেন্দ্রিক কিছু চুক্তি তারা নিজেরাই স্থগিত করছে বা বাদ দিয়ে দিছে। এখন এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে মূলত সমস্যায় পড়তেছে। এখন যদি এই সমস্ত চুক্তিগুলা আমাদের দেশের মানে ভারতের স্বার্থ হইতো তাহলে ভারত কিন্তু এই সমস্ত চুক্তিগুলো বন্ধ করতো না। এখন ভারত যেহেতু বন্ধ করছে, এখন উল্টো বা পাল্টা কোনো প্রতিক্রিয়া হিসেবে আমরাও তো 2-3টা চুক্তি মানে বাদ দিতে পারি যে এটা আমরা স্থগিত করলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের স্বার্থের সাথে যায় না। কিন্তু আমাদের এই যে গোলামি চুক্তি বাদ দিয়ে একটা নবাবী চুক্তিও দেখলাম না যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কারোর সাথে করেছে। বরঞ্চ আমরা দেখতেছি আমাদের যে সমস্ত লাভজনক জায়গাগুলো আছে একটা একটা করে সব বিদেশিদেরকে দেওয়া হচ্ছে। তাও কি বিদেশিদেরকে সরাসরি বিদেশি রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকারের সাথে চুক্তিগুলো করা হচ্ছে না। যে বিশেষ করে এই যে আমাদের যে বিদেশি বন্দরগুলো আমাদের বাংলাদেশের যে সমস্ত বন্দরগুলো বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু বিদেশি যে প্রাইভেট বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে চুক্তি করা হচ্ছে। সাপোজ বাংলাদেশের যে বন্দর মনে করেন ডেনমার্ককে দেওয়া হচ্ছে বা আপনার মনে করেন আমেরিকাকে দেওয়া হচ্ছে বা মনে করেন সুইজারল্যান্ডকে দেওয়া হচ্ছে। এখন যেই দেশকে দেওয়া হোক কিন্তু দেশের সাথে বলতে এখানে সরকারের সাথে চুক্তি হচ্ছে না যে বাংলাদেশ সরকারের সাথে সুইজারল্যান্ডের সরকারের বা বাংলাদেশের সরকারের সাথে ডেনমার্কের সরকারের চুক্তিটা কিন্তু সেরকম হচ্ছে না। চুক্তিটা হচ্ছে বাংলাদেশ সরকার বনাম ওই ডেনমার্কের এক্স কোম্পানি, বাংলাদেশের সরকার বনাম সুইজারল্যান্ডের ওয়াই কোম্পানি, হ্যাঁ, এদের সাথে। অর্থাৎ এতে আমাদের রাষ্ট্র বেশি উপকৃত হচ্ছে না। এই যে বলা হচ্ছে যে সমস্ত বন্দরগুলো দেওয়া হচ্ছে ওই সমস্ত বন্দরের যে মানে যেই আপনার শুল্কের বিষয় যে সমস্ত খরচের বিষয় আছে এটা নাকি অলরেডি 40% বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা শোনার কথা, বাস্তবতার ভিত্তি আমি এখনও জানি না, তবে বিভিন্ন লেখালেখিতে দেখলাম সেই হিসাবে এই তথ্যটা এখানে বলা। এখন যেটাই হোক না কেন অনেকে বলেন বাংলাদেশের যতটুকু সক্ষমতা আছে বন্দরের এই বন্দরের যতটা সক্ষমতা আছে ওই সক্ষমতাটাই মূলত বাংলাদেশ এখনও ব্যবহার করতে পারে না। এখন এই বন্দরের আরও সক্ষমতা উন্নয়ন করে আমাদের দেশ কি করবে সেটা আমরা জানি না। এই জন্য বলা হচ্ছে ইন্ডিয়া থেকে যে মানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার আদানি থেকে যে বিদ্যুৎটা ক্রয় করা হচ্ছে এটার দাম নাকি একদম অতিরিক্ত পর্যায়ে নিচ্ছে। আমি এক জায়গায় আমারই কোনো এক বন্ধু ভোজন ফ্রেন্ড তাদের সাথে আমরা যখন আলোচনা করে নিজেদের মতো করে তখন তারা বললো এই যে আদানি থেকে বিদ্যুৎ, আসলে আদানি থেকে বিদ্যুৎ যেটা আনছে সেটা অনেক যেই যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতে এটার দাম আসলে বাংলাদেশের যে বিদ্যুৎ উৎপন্ন হয় ওই বিদ্যুতের তুলনায় ওইটার দাম কমই আছে। হ্যাঁ, এখন
আমাদের দেশের ওই তৌহিদি জনতা বা তৌহিদি জনগণ তাদের যে মনের জোশ মেটানোর জন্য তারা মূলত ইন্ডিয়া বিরোধী এই মনোভাবটা পোষণ করে। এখন যাক সেটা তারা করতে পারে, তার নৈতিক তার যেই এটা কি বলে সাংবিধানিক অধিকার, যে যারা যার মতো বলবে। এখন আমি এজেন্টটা বলতেছি, আমারও বাক স্বাধীনতা আছে, সুতরাং আমি বলতেছি। এখন আরেকজনে যেটা বলে তারও বাক স্বাধীনতা আছে, সে বলতে পারে। এখানে আমারটা যে যেরকম কেউ বাধা দিচ্ছে না, তারটাও বাধা দেওয়ার আমি কেউ না বা আমরা কেউ না। সুতরাং যে যার যার মতো করে বলে, তবে কথাগুলো যদি সত্য হয়, ওই সত্য কথাগুলো শুনতে সবারই ভালো লাগে। এখন যদি মিথ্যা দিয়ে যদি আমরা মনে করেন যে তালকে তিল বানায়, তিলকে তাল বানায় যদি বলি, এটা আসলে গ্রহণযোগ্য নয়, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। সুতরাং নিজেদের বিশ্বাসযোগ্যতা হারায়। এখন এই আমরা এই যে না বাংলাদেশ থেকে ভারত তাড়াইতে গিয়ে এখন আমেরিকাকে আমাদের ঘরে জায়গা দিচ্ছি, যে আমেরিকা আসলে যেখানে গেছে কোনো জায়গায় ভালো ফল বয়ে আনছে বলে এরকম কথা শুনিনি। আমরা পাকিস্তানকে আমরা জায়গা দিতে চাচ্ছি আমাদের এই ভূখণ্ডে, আমরা পাকিস্তানকে দাওয়াত দিয়ে আনতে চাচ্ছি, কিন্তু পাকিস্তানের ইতিহাস তো আমরা পূর্বে থেকেই জানি যে পাকিস্তান এই অঞ্চলের সকল অর্থবিত্ত নিয়ে তারা পশ্চিম পাকিস্তানে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এখন সেই সাম্রাজ্য যখন শেষ হয়ে যাচ্ছে, তারা এখন এই বাংলাদেশের সাথে আবার সুসম্পর্ক রক্ষা করতে চাইছে। যে সুসম্পর্কের জন্য আমরাও হাত বাড়িয়ে দিয়েছিলাম 5ই আগস্টের পরে, অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আমাদের বাংলাদেশ কিন্তু এই পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। যে হাতের সদ্ব্যবহার পাকিস্তান করছে বলে আমার মনে হয় না। কেননা আমরা গত কয়েক মাস পূর্বে আমরা দেখলাম যে এই যে পাকিস্তান থেকে যে সমস্ত কন্টেনারগুলো আসলো বাংলাদেশে, সেই কন্টেনারে করে বলা হলো যে পাখির খাবার আনা হয়েছে। এখন বাংলাদেশে এত পাখির খাবার আমদানি করতে হয় সেটা আমরা এতদিন জানতাম না। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখলাম কি আরে আল্লাহ, এটা তো পাখির খাবারের নামে সেখানে ব্যাপক পরিমাণে যে আপনার মাদকের বীজ সেটা নিয়ে আসা হয়েছে, যেটা আসলে খুবই একটা নেতিবাচক একটা বিষয়। এখন এই যে পাকিস্তানের যদি সম্পর্ক বা পাকিস্তানের কার্যক্রম যদি এরকম হয়, তাহলে তাদের সাথে আমরা হাত বাড়িয়ে দিয়ে কোনো লাভ হইল? কোনো লাভ নাই। যে পাকিস্তান তারা স্বাধীনতার পূর্বে যেরকম ছিল তারা এখনও সেরকমই আছে, তারা এখনও পাল্টায়নি। এখন প্রশ্ন এটা যে এই যে মাদকগুলো, এতগুলো মাদকের বীজ বাংলাদেশে তারা পাঠাইলো, এটা কি তাদের বন্দর কর্তৃপক্ষ তারা কি দেখেনি? এখানে ধন্যবাদ আমাদের যে বন্দর কর্তৃপক্ষ ছিলেন তাদেরকে। তারা এই বিষয়টা যেভাবে হোক, গোয়েন্দা খবরের ভিত্তিতে হোক বা সঠিক খবরের ভিত্তিতে হোক বা তাদের দক্ষতার ভিত্তিতে হোক, তারা এটা ধরতে পেরেছে। এই জন্য তারা অবশ্যই আমাদের বাংলাদেশি যেই অফিসারগণ সেখানে আছেন তারা অবশ্যই প্রশংসার দাবিদার। হ্যাঁ, তারা এই মাদককে তারা সেখানে ধরতে পেরেছেন। কিন্তু সেটা যদি ধরতে না পারতো, পাকিস্তানের মতো এই দুর্নীতি করে যদি বাংলাদেশেও যদি এইভাবে তারা ছেড়ে দিত, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ আসলে খারাপের দিকে যেত। তাই এই যে পাকিস্তানকে আমরা বন্ধু বানাইতে গিয়া পাকিস্তানের কাছ থেকে আমাদের আসলে পাওয়ার কিছু নেই। অনেকে বলেন যে পাকিস্তানের থেকে পারমাণবিক বোমা আনবেন। আরে ভাই, পাকিস্তান পারমাণবিক বোমা দেওয়ারও কেউ না বা তারা দিবে না। হ্যাঁ, যদি পারমাণবিক বোমা বানাইতে হয়, ওই যে আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে, ওই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আড়ালেই আমাদের নিজস্বভাবে নিজস্ব বৈজ্ঞানিক দ্বারা নিজস্ব যে সমস্ত এই যে আমাদের বুয়েট, আমাদের যেই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ের সবাই এখন এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায় বা তারা এই যে রাজনীতি করতে চায়। আরে বেটা, 2-4টা 10টা বিজ্ঞানী বের হোক, ভালো ভালো বিজ্ঞানী বের হয় সেখান থেকে। ওই বুয়েটের থেকে পাশ করে আমাদের দেশের হয় তারা বিসিএস ক্যাডার হইতে চায়, স্কুলের শিক্ষক হইতে চায়, প্রাইমারি স্কুলের শিক্ষক হইতে চায়। আরে বেটা, বড় বড় বিজ্ঞানী হইব কে? ওই যে আমরা যারা ওই যে সাধারণ জেনারেল লেভেলে পড়ে আছি তারা। সুতরাং এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে বড় বড় বিজ্ঞানী হয়ে বের হোক। ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার আড়ালে কোনো একটা ছায়া ব্যবস্থা গড়ে তোলে, সেটার অধীনে তোরা এই যে পারমাণবিক বিষয়ে চিন্তা করো। পাকিস্তানের থেকে ভিক্ষা পারমাণবিক আনানোর দরকার হবে না। কেননা ভারতের যে পারমাণবিক ইতিহাস সেটা যদি আমরা দেখি, যে ভারতে যে তাদের যে রিয়েক্টর তারা কানাডা থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বললে তারা রিয়েক্টর ক্রয় করছে, এরকম ইতিহাস কিন্তু আপনারা নেটে সার্চ দিলে বা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও পাবেন কিন্তু যেগুলো বিশ্বাসযোগ্য। সুতরাং এইভাবে তারা আগাইছে। সুতরাং আমরা যেন পাকিস্তানের কাছ থেকে যেন বিখ্যান এইভাবে পাকিস্তান আমাদেরকে দিয়ে দিবে পেয়ারে ভাই বলে, সুতরাং এটা সম্ভব না। আর আন্তর্জাতিকভাবে এইভাবে হয় না। সুতরাং নিজেদের আগাইতে নিজেরা যদি পাস পাও, আগান যায়, গোছান যায় সব কিছু। 5টা সরঞ্জামের ভিতরে আমরা যদি 3টা গোছাইতে পারি, 2টা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো। এখন আমরা যদি সম্পূর্ণটাই যদি অন্যের কাছ থেকে চাইতে যাই, ভিক্ষা চাইতে যাই, সেটা এই ভিক্ষা দিয়ে আসলে ওই পারমাণবিক অস্ত্র হয় না।
তাহলে উত্তর কোরিয়ার মতো দেশ পারমাণবিক অস্ত্র বানাইতে পারতো না। সুতরাং এই যে ভিক্ষার বিষয়গুলো বাদ দিয়ে বা যাদের কাছে কিছু নেই, যারাই দেউলিয়া পর্যায়ে, তাদের সাথে সম্পর্ক রেখে আসলে আমাদের দেশও কিছু পাবে বলে আমি মনে হয় না। আমাদের দেশের একটা অংশ দেখলাম আমরা যে এই যে আফগানিস্তানে গেল, আফগানিস্তান থেকে তারা কি আনতে পারছে? কিছুই না। আফগানিস্তানকে আমাদের দেশের একটা অংশ দেখবেন এমনভাবে দেখাচ্ছে তারা অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে মনে হয় যেন আমেরিকার উপরে গেছে গা। আসলে তাদের দেশের যে অবস্থা সেটা আসলে তারা যেখানে যারা মানে সেখানে যারা আছে তারাই ভালো বোঝে। সেখানে অর্থনৈতিক দুরবস্থা, সেখানে মানুষের খাবার চাহিদা মানে খাবারের যেই আপনার যে অভাব-অনটন সেটা সেখানকার মানুষরা জানে। কিন্তু আমাদের দেশের ওই যে জিহাদি যেই বা তৌহিদি জনতা নামের যারা আছে তারা কিন্তু দেখলে বলবে, আইরে আল্লাহ, আফগানিস্তানের অর্থনীতি ব্যাপক পর্যায়ে হয়ে গেছে, আর আফগানিস্তানের অর্থনীতি ডলারকে ছাড়িয়ে গেছে। একদম বোকাস কথা, একদম মিথ্যা কথা এটি। হ্যাঁ, এটি যে মুখে বানানো কথা, কিন্তু আমাদের যে আন্তর্জাতিক যে সমস্ত আপনার কি বলে যে সূচকগুলো আছে সেই সমস্ত সূচকের দিকে তাকান, সেই সূচক কি? হ্যাঁ, এটা হইতে পারে যে আফগানিস্তানের অর্থনীতি আগে একটু খারাপ ছিল, হালকা একটু ভালো হয়েছে, তবে তাদের নিজেদের ইয়ে অনুযায়ী। এখানে তাদের যে অন্য দেশের কি মুদ্রার মান হারায় গেছে এরকম আহামরি অর্থনৈতিক আগানের মতো সামর্থ্য আফগানিস্তানের এখনো হয়নি। আমাদের দেখলাম যে হক সাহেব যারা আছেন তারা এই যে আফগানিস্তান ঘুরে আসলেন, এখন তারা হয়তো ওই ডিজাইনটাই ফলো করে আসলেন যে যে ডিজাইনে তারা বাংলাদেশকে ওই তালেবানি হয়তো একটা ডিজাইন হিসাবে তৈরি করতে পারে। এখন বিএনপি এই বিষয়টা আসলে কতটা টেকেল দিতে পারবে, বা অবশ্যই বিএনপির সেই ক্ষমতা আছে, সক্ষমতা আছে বলে আমি মনে করি, কিন্তু তারপর বিএনপি হয়তো তাদের নিজেদের ফাঁদে অনেক সময় পা দিয়ে ফেলায়। এখন বিএনপির যিনি এই যে চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন, বেগম খালেদা জিয়া আসলে বর্তমানে খুবই অসুস্থ, তাই তিনি রাজনৈতিক এই সমস্ত অনেক সিদ্ধান্তই নিতে পারতেছেন না। তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, তিনি আছেন লন্ডনে, তিনি এতদিন পর্যন্ত আমরা জানতাম যে এই যে তারেক রহমানকে আওয়ামী লীগ সরকারের দেশে আসতে দিচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের 15 মাস পরেও আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান এখনও দেশে আসেন না। আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার পতনের পর তার নামের যে সমস্ত মামলাগুলো ছিল একে একে সবগুলো মামলাই খালাস হয়ে গেল। এমনকি 21শে আগস্টের মতো গ্র্যান্ড মামলার মতো যে বড় মামলা, সেই মামলাও খালাস হয়ে গেল, তারপরেও তিনি দেশে আসলেন না। আমরা দেখলাম যে তার জন্য এই যে বুলেট প্রুফ গাড়ি বা তার জন্য যে অস্ত্র মানে তার নিরাপত্তার জন্য যেই নিরাপত্তা রক্ষী তাদের অস্ত্র সব কিছু ক্রয় করার বিষয়েও আমরা খবরে বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম, কিন্তু তারপরেও তার আসার খবর দেখতেছি না। বাংলাদেশ অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব শূন্য। একদিকে খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে তারেক রহমান বিদেশে, আরেকদিকে আওয়ামী লীগের দিকে যদি তাকান শেখ হাসিনা পলাতক বা তিনি দেশ থেকে নির্বাসিত, অন্যদিকে তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বাহিরে অবস্থান করতেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তার কোনো সময় ওরকম ইন্টারেস্ট ছিল বলে আমি দেখিনি। তিনি বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক ছিলেন না। এখন হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে তিনি ফেসবুকে বা লাইভে বা বিভিন্ন মিডিয়াতে কথা বলেন যে আওয়ামী লীগের পক্ষের কথা বলেন। এখন এটা হয়তো তিনি বলতে পারেন, কিন্তু আসলে বাংলাদেশের যে রাজনীতি, ওই রাজনীতিতে তিনি কখনো এরকম সক্রিয় ছিলেন বলে আমি দেখিনি। যাক, হয়তো আমার দেখা ভুল হইতে পারে, আপনি আমার থেকে ভালো কিছু দেখতে পারেন বা আপনি সক্রিয় দেখতে পারেন, সেটা আপনার দেখা আমার দেখা আলাদা হইতে পারে। হ্যাঁ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন উভয়ের মানে শীর্ষ নেতৃত্ব শূন্য এখন বাংলাদেশ। এখন খালেদা জিয়া তিনি যদি সুস্থ থাকতেন, তিনি হয়তো এই যে রাজনৈতিক হালচাল ধরে তখন এই অনিশ্চয়তা থেকে তিনি দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি নিজে এখন অসুস্থ অনেকটাই। গতকালকে থেকে আমরা যেটা দেখলাম যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি। সুতরাং তিনিও সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন, এটাই আমরা চাই, এটা আমরা কামনা করি। কেননা আসলে যতই যা হোক বাংলাদেশের যতটুকু উন্নয়ন কিন্তু আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এদের দ্বারাই হয়েছে। এই সমস্ত দলগুলোই বাংলাদেশের এই 50 বছরে যতটুকু 55 বছরে যতটুকু উন্নয়ন করেছেন এরা করছেন। এখানে ওই যেন আমাদের যেই আপনার কি বলে যারা তালেবানি রাষ্ট্র বানাইতে চায় তারাও কখনো এইভাবে করা সম্ভব না, করতো না। যারা আবার ওই যে পাকিস্তান বানাইতে চায় তারাও করার মানে সমর্থ রাখে না বা করতে পারতো না বা করবে না। সুতরাং আওয়ামী লীগ বা বিএনপি এদের বিকল্প বাংলাদেশে এখনও তৈরি হয়নি, আর হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। সুতরাং এই যে এনসিপি বলেন বা আরও ছোটো ছোটো XYZ যাদেরকে বলেন, এরা আসলে ছাগলের 6 নম্বর বাচ্চার মতো আর কি।
এখন এই ছাগলের 6 নম্বর বাচ্চার মতো তারা লাফাইবে, লাফায় তারপর দেখা যাবে যে কোনো একটা দলের সাথে জোট করে 5টা 7টা 10টা মনে করেন সিট নেওয়ার জন্য তারা দান্দা করবে, এছাড়া আর কিছুই নয়। সুতরাং বাংলাদেশের রাজনীতি দেখবেন আপনি আওয়ামী লীগ এবং বিএনপি এরাই টিকে থাকবে, এরাই কোনো এক সময় সরকার গঠন করবে, এরাই একদল আরেক দলকে হারাবে, হ্যাঁ, এরাই প্রতিযোগিতা করবে। তবে আমাদের দেশে দেখা যায় যে এই দলগুলো প্রতিযোগিতার নামে আপনার প্রতিহিংসা রাজনীতি করে, যেটা আসলে কাম্য নয়। এখন এই প্রতিহিংসার রাজনীতিটা যদি এই দুই দল বাদ দিতে পারতো তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হইতো, অনেক ভালো হইতো। আমরা যারা জনগণ আছি আমরাও আসলে স্বতঃস্ফূর্তভাবে এদের মানে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটাকে আমরা উপভোগ করতে পারতাম। কিন্তু এরা প্রতিযোগী না হয়ে এরা মাঝে মাঝে প্রতিহিংসাপরায়ণ হয়, যেরকম আমরা বিএনপির আমলেও দেখেছি, যেটা তারা আওয়ামী লীগের প্রতি যেরকম প্রতিহিংসা করেছে। আবার আওয়ামী লীগের যেই 15 বছর 16 বছর সেটাও আমরা দেখেছি আওয়ামী লীগও বিএনপির প্রতি ওরকম প্রতিহিংসা পরায়ণ ছিল। তবে আওয়ামী লীগ যেটা করছে বিএনপির মতো এরকম মানে সশস্ত্র কোনো ইয়াতে যায়নি, ওয়েতে যায়নি। আওয়ামী লীগ যেটা করছে বিএনপির প্রতি সেটা হচ্ছে আপনার আইনি লড়াইয়ে বা আইনি মাধ্যমে তারা গিয়েছে, যে অর্থাৎ কোর্ট কাছারি এরকম। কিন্তু বিএনপির আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে 21শে আগস্টের মতো ঘটনা হোক, সেটা যে XYZ যে কোনো কেউ করতে পারে। এখন সেটার দায় কিন্তু অলরেডি ওই জন্য বিএনপির প্রতি আসে, অর্থাৎ সরকারে যারা থাকে তাদের প্রতি এই দায়গুলো আসে। যেমন আওয়ামী লীগের সময় এই যে আপনার এই ছাত্র আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটছে এর দায় যেরকম আওয়ামী লীগের প্রতি আসে বা আওয়ামী লীগের প্রতি দেওয়া হয়, সেম 21শে আগস্টের ঘটনাও কিন্তু আপনি যেটা করেন আওয়ামী লীগ বিএনপির প্রতি যাবে। সুতরাং এই দলগুলো এই প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে যদি এরা আপনি কী বলে যে প্রতিযোগী রাজনীতি করে তাহলে ওটা আসলে সুন্দর হবে। তারা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে এখানে প্রতিযোগিতার রাজনীতি করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের এখানে ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।